হ্যালো এভরিওয়ান, অবশেষে আমি নিয়ে এলাম 2024 সালের বিগেস্ট ব্লকবাস্টার মুভি পুষ্পা টু দি রুল মুভিটির এক্সপ্লেনেশন। ভাইরে ভাই, মুভিতে পুষ্পা পার্ট 1 এর ভাওয়ার সিং শিখাওয়াতের সঙ্গে পুষ্পার যে সংঘর্ষ দেখানো হয়েছে সেটা তো পুরোই মাথা নষ্ট। আর হ্যাঁ, পুষ্পা লাভাররা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা মুভির শেষের দিকে দেখানো হবে পুষ্পা টুর কাহিনী কিভাবে পুষ্পা 3 দিকে অগ্রসর হবে। তাই লাইক বাটনে কিল ঘুষি মেরে উপভোগ করতে বসে পড়ুন পুষ্পা টু দি রুল মুভিটির এক্সপ্লেনেশন। মুভির প্রথম সিনে আমাদের জাপানের কোনো এক জায়গা দেখানো হয়, যেখানে একজন লোক ক্রেনের সাহায্যে বড় বড় কন্টেনার সাজাচ্ছে। তখন কন্টেনার অনেক বেশি ভারী হওয়ায় ওভারলোড হয়ে ক্রেন থেকে কন্টেনারটি নিচে পড়ে যায় এবং কন্টেনারের ভেতর থেকে বেরিয়ে আসে সেই লাল চন্দন কাঠ। তখন শ্রমিকেরা লক্ষ্য করে একজন লোক লাল চন্দনের নিচে চাপা পড়ে আছে, তাই তারা তাদের বসকে বিষয়টি জানায়। তারপর তাদের বস সেখানে এসে লাল চন্দনে চাপা পড়ে থাকা লোকটিকে উল্টো করে ঝুলিয়ে রাখে এবং সে জাপানিজ লোকেরা একজন ইন্ডিয়ানের সাহায্যে লোকটির নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কথারই জবাব দেয় না। এরপর তারা কন্টেনারের নাম দেখে বুঝতে পারে এটা আর কেউ না, এই মহাশয়ই আমাদের সেই পুষ্পারাজ। পুষ্পা নিচে নেমে তার দাড়িতে হাত দিয়ে তার সেই আইকনিক স্টাইল দেখিয়ে তার কুরুল দিয়ে এলোপাতারি কোপ শুরু করে। তারপর অনেকক্ষণ যাবৎ ফাইট চলাকালীন এক পর্যায়ে কাঁধে গুলি লেগে সঙ্গে সঙ্গে গহীন সমুদ্রে পড়ে যায় পুষ্পা। তখন আমাদের পুষ্পার ছোটবেলার কাহিনী দেখানো হয়। কিছু বাচ্চারা ক্রিকেট খেলার সময় তাদের বল পানিতে পড়ে গেলে ওই দুষ্টু বাচ্চাগুলোর কথায় ছোট্ট পুষ্পা তার বাবার পরিচয় প্রমাণ করতে সাঁতার না জানা সত্ত্বেও বল আনতে নদীতে ঝাঁপিয়ে পড়ে। পুষ্পা সাঁতার না জানায় ঠিক এখনকার মতোই পানি নিচে তলিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় পুষ্পার ঘুম ভাঙে এবং আমরা বুঝতে পারি পুষ্পা হয়তো এতক্ষণ স্বপ্ন দেখছিল। যাই হোক, তারপর আমরা দেখতে পাই পুষ্পার সব শ্রমিকেরা কাজে যাওয়ার জন্য একত্রিত হয়েছে। তাদের মধ্যে একজনের আজ বিয়ে, তবু সে শুধুমাত্র পুষ্পার লস হবে বলে বিয়ের মণ্ডপ ছেড়ে কাজে এসেছে। কিন্তু তারা কেউ এটা জানতো না যে তাদের সঙ্গে ছদ্মবেশে উপস্থিত রয়েছে ইন্সপেক্টর ভাওয়ার সিং শিখাওয়াত। ভাওয়ার সিং পুষ্পা পার্ট 1 এর অপমানের বদলা নিতে পুষ্পার লাল চন্দনের স্মাগলিং হাতে নাতে ধরার জন্য ছদ্মবেশ ধরে শ্রমিকদের সঙ্গে একই গাড়িতে উঠে পড়ে। ভাওয়ার সিং ছদ্মবেশে থাকায় গাড়িতে থাকা শ্রমিকরা তাকে চিনতে পারে না। এর ফলে তারা তার সামনেই তাকে টাকলা পুলিশওয়ালা বলে হাসি তামাশা করতে থাকে। কিন্তু ভাওয়ার সিং শিখাওয়াত তখন তাদের কিছুই বলে না এবং তার অভিনয় চালিয়ে যায়। তারপর সে সারাদিন সাধারণ শ্রমিকদের মতোই কাজ করে। তারপর তাকে যখন পারিশ্রমিক দেওয়ার পালা আসে তখন তার নাম জিজ্ঞাসা করা হলে সে তার নাম ভাওয়ার সিং শিখাওয়াত বলে চলে যেতে লাগে। এর ফলে শ্রমিকরা কিছুটা চমকে ওঠে এবং তার নাম আবার জিজ্ঞাসা করা হলে ইন্সপেক্টর ভাওয়ার সিং তার আসল ক্যারেক্টারে ফিরে আসে এবং বলে ওঠে, আমি সেই টাকলা পুলিশওয়ালা ভাওয়ার সিং শিখাওয়াত। তারপর পুলিশ ফোর্স এসে সব শ্রমিকদের গ্রেফতার করে। এদিকে ওই শ্রমিকদের মধ্যে যার আজকে বিয়ে তার জন্য পুরো বিয়ে বাড়ি অপেক্ষা করছে। তখন কনের বাবা তার মেয়েকে বলে, এখন কি একটা কামলাকে জেল থেকে ছাড়িয়ে আনতে স্বয়ং পুষ্পারাজ সেখানে যাবে? সঙ্গে সঙ্গে আমরা দেখি পুষ্পা তার লোকজন নিয়ে থানায় এন্ট্রি নেয় এবং সে সেখানে এসে পুলিশকে বলে আজ শ্রীনিবাসের বিয়ে, তাই তাকে যেন 1 ঘন্টার জন্য যেতে দেওয়া হয়। তখন পুষ্পাকে পুলিশ তাদের বিভিন্ন প্রকার রুলসের কথা বলতে শুরু করে। তখন আমাদের পুষ্পা পুলিশ স্টেশনে থাকা প্রত্যেকটা অফিসারকে কবে কত টাকা ঘুষ দিয়ে রেখেছে সেটা মনে করিয়ে দেয়। তাই পুষ্পার কথায় বাধ্য হয়ে তারা শ্রীনিবাসকে ছেড়ে দেয়। কিন্তু পুষ্পা তখন শ্রীনিবাসের বুকে আঘাতের দাগ লক্ষ্য করে এবং সে সঙ্গে সঙ্গে কারাগারে থাকা সকল শ্রমিকদের গায়ে চেক করে দেখতে পায় ভাওয়ার সিং সব শ্রমিকদের খুব খারাপ ভাবে লাঠিপেটা করিয়েছে। ভাইরে ভাই, এই দেখে পুষ্পা তো পুরোই রেগে যায় এবং বলে, আমি তো শুধু শ্রীনিবাসকে নিতে এসেছিলাম, কিন্তু তোমরা আমার লোকেদের আঘাত করেছো। আমি এখন এখানে থাকা 230 জন কয়েদিকেই নিয়ে যাব। তখন ওখানে থাকা হেড কনস্টেবল পুষ্পার কাছে মিনতি করে বলে এই কাজ না করতে, এর ফলে তারা সবাই চাকরি হারাবে। যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে পুষ্পা এবং তার লোকেরা সব পুলিশ অফিসারদের লাইনে দাঁড় করায় এবং তারা সারা জীবনে চাকরি করে যত টাকা পেত তার দ্বিগুণ টাকা দিয়ে সবাইকে কিনে নেয়। তারপর আমরা দেখতে পাই ভাওয়ার সিং শিখাওয়াত তার ডিউটি শেষ করে থানায় চলে এসেছে। সে তখন দেখতে পায় কারাগারে একজন শ্রমিকও নেই, এমনকি পুরো পুলিশ স্টেশনে একজন অফিসারও উপস্থিত নেই। তখন এক হাবিলদার এসে জানায় এগুলো আসলে পুষ্পার কাজ। পুষ্পা টাকা দিয়ে সব অফিসারদের কিনে নিয়েছে, এমনকি এই হাবিলদারও পুষ্পার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, শুধুমাত্র থানার চাবি এবং পদত্যাগ পত্র দেওয়ার জন্য অপেক্ষা করছিল। যাই হোক, তারপর বিয়ের লগ্ন শেষ হওয়ার আগেই পুষ্পা শ্রীনিবাসকে নিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যায়। এই ঘটনার পর চারিদিকে শুধুমাত্র পুষ্পার জয়গান শুরু হয়। কিছুদিন পর আজ পুষ্পা এই স্টেটে সিএম এর সঙ্গে দেখা করতে যাবে। সেখানে যাওয়ার আগে পুষ্পার বউ শিওয়াল্লি পুষ্পাকে বলে যে সে যেন সিএম সাহেবের সঙ্গে একটি ছবি তুলে আনে। সেই ছবি সে বড় ফ্রেমে বাঁধে করে রাখবে এবং সবাইকে বলবে আমার স্বামী সিএম সাহেবের সঙ্গে ওঠা বসা করে। তখন পুষ্পা শিওয়াল্লিকে কথা দিয়ে সিএম এর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। পুষ্পা সিএম এর বাড়ির সামনে গিয়ে নামলেই সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে সে এখানে কেন এসেছে। তখন সেখানে এন্ট্রি নেয় মিনিস্টার সিদ্দাপ্পা। ইনি সেই ব্যক্তি যিনি পুষ্পা পার্ট 1 মুভিতে মঙ্গল শ্রীনুকে রিপ্লেস করে পুষ্পাকে সিন্ডিকেটের লিডার বানিয়েছে।
নিয়েছিল। যাই হোক, এরপর মিনিস্টার এবং পুষ্পা সিএম এর রুমে প্রবেশ করে। সিএম পুষ্পার দিকে দেখে এবং প্রথমে হাসি মুখেই কথা বলে। সে বলে পুষ্পার নাম আমি অনেক শুনেছি এবং পুষ্পা তাদের পার্টিতে ফান্ডিং দেওয়ায় সে অনেক খুশি। কিন্তু পুষ্পা যখনই সিএম এর সঙ্গে ছবি তুলতে চায় সিএম তখন প্রচন্ড রেগে যায়। সে বলে পুষ্পার মতো স্মাগলারের সঙ্গে ছবি তুললে তার রেপুটেশন নষ্ট হবে এবং সিএম পুষ্পাকে অপমান করে বলে জুতা যত দামি হোক তাকে পায়ের নিচে রাখা উচিত। সিএম এর এমন ব্যবহারের ফলে পুষ্পার রাগ হয় ঠিকই, কিন্তু সে তখন কিছুই বলে না। তারপর মিনিস্টার সিএম এর সঙ্গে পরামর্শ করে বাহিরে বেরিয়ে আসে এবং পুষ্পাকে শান্ত হয়ে বসে থাকতে দেখে। তারপর পুষ্পা এবং মিনিস্টার কথা বলার সময় মিনিস্টার পুষ্পাকে জিজ্ঞাসা করে সিএম সাহেব তোমার সঙ্গে ছবি না তোলায় তুমি কি সিএম এর উপর রেগে আছো পুষ্পা? তখন পুষ্পা মিনিস্টারকে বলে সিএম তো ঠিকই বলেছে, আমার মতো স্মাগলারের সঙ্গে ছবি তুললে সিএম সাহেবের নানান সমস্যা হতে পারে। কালকে যদি তুমিও মিনিস্টার থেকে সিএম হও তাহলে তুমিও আমার সঙ্গে ছবি তুলবে না। তখন মিনিস্টার বলে কেন তুলবো না, অবশ্যই তুলবো। তখন পুষ্পা সিএম কে এক আশ্চর্য প্রস্তাব দেয়। সে বলে আমি যদি বলি তাহলে তুমি কি সিএম হতে চাইবে? তখন সিদ্ধাপ্পা পুরো চমকে ওঠে এবং পুষ্পাকে বলে এটা কিভাবে সম্ভব? সিএম হতে হলে মিনিমাম 100 কোটি টাকার প্রয়োজন। তখন পুষ্পা বলে যদি প্রয়োজন হয় তাহলে 500 কোটি টাকা দেব, তবু তুমিই হবে পরবর্তী সিএম। এমনকি সিএম হওয়ার আগেই পুষ্পা সিদ্ধাপ্পার সঙ্গে ছবি তুলে নেয় এবং পুষ্পা তার বন্ধুকে বলে ছবিটি ফ্রেম করে রাখতে। যেদিন আমাদের নতুন সিএম সাহেব শপথ গ্রহণ করবে সেদিন পুষ্পা তার বউকে ছবিটি গিফট করবে। তারপর পুষ্পা সিএম এর বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শিবল্লী টিভিতে সাংবাদিকের কাছে পুষ্পাকে বলতে দেখে স্বয়ং সিএম সাহেব 24 তারিখে তাদের বাসায় এসে পুষ্পার সঙ্গে দেখা করবে। একথা শুনে শিবল্লী প্রচন্ড খুশি হয়। একবার চিন্তা করুন, যদি 1000 কোটি টাকাও লাগে তবু পুষ্পারাজ শুধুমাত্র তার বউয়ের ইচ্ছা এবং ইগো স্যাটিসফাই করতে স্টেটের সিএম পরিবর্তন করতেও প্রস্তুত। এদিকে ইতিমধ্যেই সিদ্ধাপ্পা দিল্লির প্রতাপ রেড্ডির কাছে চলে এসেছে। সিদ্ধাপ্পা তখন তার কাছে গিয়ে বলে এবারে সিএম এর চেয়ারটা যেন তাকেই দেওয়া হয়। সে আরো বলে আমি দীর্ঘদিন যাবৎ মিনিস্টারের পদে থেকে পার্টির সেবা করেছি, পার্টির প্রয়োজনে কোটি টাকা ফান্ডিং এনে দিয়েছি, তাহলে ওই নরসিমা রেড্ডির মধ্যে এমন কি যোগ্যতা আছে যেটা আমার মধ্যে নেই? সিদ্ধাপ্পা হঠাৎ করে এমন কথা বলায় প্রতাপ রেড্ডি সিদ্ধাপ্পাকে বলে তোমায় অনেক বছর ধরে চিনি, আমি নিশ্চিত এই কথাগুলো তোমার নয়, তোমার পেছনে বড় কোনো হাত আছে। প্রতাপ রেড্ডি এই কথা বলার সঙ্গে সঙ্গে দি ওয়ান এন্ড অনলি পুষ্পারাজের এন্ট্রি হয়। পুষ্পা শুধুমাত্র একটি কল করানোর জন্য প্রতাপ রেড্ডির ভাইয়ের কাছে 5 কোটি টাকা নিয়ে যায়। তখন প্রতাপ রেড্ডির ভাই প্রতাপ রেড্ডির কাছে কল করে সবকিছু বলে। তখন প্রতাপ রেড্ডি পুষ্পাকে জিজ্ঞাসা করে সে তার কাছ থেকে কি চায়। তখন পুষ্পা স্টাইল মেরে বলে আমার তো পুরো স্টেটই চাই, সিদ্ধাপ্পাকে এই স্টেটের সিএম বানাতে হবে। এর জন্য পুষ্পা তার অফিসে ইতিমধ্যে 25 কোটি টাকার একটি সোফা পাঠিয়ে দিয়েছে। পুষ্পা প্রতাপ রেড্ডিকে আরো বলে সিদ্ধাপ্পাকে সিএম বানাতেই হবে, এটা পুষ্পার আদেশ। আর তুমি যদি প্রস্তাবে রাজি না হও তাহলে পুষ্পার কাছে এরকম আরো অনেকগুলি টাকা ভর্তি সোফা রয়েছে। এরপর সিদ্ধাপ্পা সেখান থেকে বেরিয়েই পুষ্পাকে কল করে। সে পুষ্পাকে বলে শুধুমাত্র একটি কল করার জন্যই 5 কোটি টাকা, প্রতাপ রেড্ডি সাপোর্টের জন্য 25 কোটি টাকা, এভাবে টাকা খরচ করতে থাকলে এত টাকা কোথা থেকে আসবে? তখন পুষ্পা বলে যত টাকা লাগে সব ব্যবস্থা হয়ে যাবে। আগে যখন তারা মঙ্গল শ্রীনুর কাছে মাল বিক্রি করত তখন লাল চন্দনের প্রতি 1 টনে 50 লাখ টাকা পেত। তারপর মঙ্গল শ্রীনুকে টপকে যখন মুরগানকে ধরলো তখন টন প্রতি লাল চন্দনের দাম হলো 1.5 কোটি টাকা। তুমি কি ভেবেছো এই পৃথিবীতে মুরগান থেকে কি আর কোনো বড় খিলাড়ি নেই? সিদ্ধাপ্পা তোমার নজর শুধুমাত্র স্টেটের বর্ডার পর্যন্তই, কিন্তু আমার নজর ইতিমধ্যেই এই দেশের বর্ডার পার করে ফেলেছে। এ কথা বলেই পুষ্পা তার সেই আইকনিক ডায়লগ দিয়ে বলে পুষ্পাকে ন্যাশনাল ভেবেছো নাকি ইন্টারন্যাশনাল। তারপর পুষ্পা টাকা ম্যানেজ করার জন্য 2 দিন পরে দুবাই চলে আসে। এখানে সে অমিত নামের একজন বিশাল চন্দন ব্যবসায়ীর সঙ্গে দেখা করে। তো অমিত সেখানে এসে দেখতে পায় পুষ্পা সাধারণ একটা ট্রাকে করে এখানে এসেছে। তাই অমিত পুষ্পাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বলে এই ট্রাকে তো আমার কুত্তা উঠবে না, কিন্তু তারপরও সে পুষ্পার সঙ্গে মিটিং এ বসে। তখন পুষ্পা অমিতের সঙ্গে সরাসরি লাল চন্দনের ডিল করার প্রস্তাব দেয়। প্রথম অবস্থাতে অমিত রাজি না হলেও 2000 টন লাল চন্দন 5000 কোটি টাকায় দিতে রাজি হয়। কিন্তু তখন পুষ্পা বলে তাকে 5000 কোটি টাকা দিতে হবে না, তাকে 4900 কোটি টাকা দিলেই হবে। কিন্তু এর পরিবর্তে সে অমিতের হেলিকপ্টারটি চেয়ে বসে। তারপর পুষ্পা 100 কোটি টাকার বিনিময়ে সেই হেলিকপ্টারটি নিয়ে তার বন্ধু কেশবের সঙ্গে ইন্ডিয়া রওনা হয়। কিন্তু এখানে মজার ব্যাপার হলো পুষ্পা যেহেতু অমিতের হেলিকপ্টারটি নিয়ে চলে গিয়েছে তাই অমিতকে পুষ্পার রেখে যাওয়া সেই ট্রাকে করে বাড়ি যেতে হবে। বুঝতে পারছেন
দিস ইজ মানি পাওয়ার। যে ট্রাকে এতক্ষণ অমিতের কুকুরও উঠতে চায়নি, এখন সেই ট্রাকে করে অমিতকে বাড়ি যেতে হচ্ছে। তো যাই হোক, পুষ্পা তো তার পাওয়ার দেখিয়ে ইন্ডিয়াতে চলে আসলো, কিন্তু সমস্যা হলো এই 2000 টন লাল চন্দন রপ্তানি করতে গেলে প্রচুর শ্রমিকের প্রয়োজন, আর যেহেতু একসাথে এত মাল পাচার করতে হবে তাই এবারে ঝুঁকিও একটু বেশি। পুষ্পা আগে তার প্রতি একজন শ্রমিককে 2000 টাকা করে মজুরি দিত, কিন্তু পুষ্পা এবার তাদের মজুরি 10,000 টাকা করে দিতে বলে। 10,000 টাকা মজুরির কথা শুনে অলিগলিতে থাকা সকল লোকজন কাজ করতে ছুটে আসে। এদিকে এত মাল ট্রান্সফারের জন্য অনেকগুলো গাড়িরও প্রয়োজন। এর জন্য পুষ্পা 10 লাখ টাকা করে কয়েকশো ট্রাক কিনে ফেলে। তারপর সে সকল সিন্ডিকেটের মেম্বারদের কল দেয় এবং তাদের সবাইকে নির্দেশ দেয় পুষ্পার কাছে মাল বিক্রি করতে। কারোর কাছ থেকে 200 টন, কারোর কাছ থেকে 150 টন, আবার কারোর কাছ থেকে 100 টন। এভাবে করে পুষ্পা মালের বন্দোবস্ত করতে থাকে। একদিন এই বিষয়বস্তু নিয়ে সকল সিন্ডিকেট মেম্বারদের নিয়ে পুষ্পা তার বাড়িতে মিটিং এর আয়োজন করে। মিটিং চলাকালীন পুষ্পার বউ পুষ্পার কাছে এসে পুষ্পার কাছ থেকে খাবারে লবণ হয়েছে কিনা সেটা জানতে চায়। আসলে পুষ্পা ভুলে গিয়েছিল যে সব সময় বউয়ের সামনে মিথ্যে প্রশংসা করতে হয়, তাই ভুলে পুষ্পা বলে ফেলে তরকারিতে লবণ বেশি হয়েছে। এর ফলে শিবাল্লি রেগে সকল খাবার দাবার ফেলে দিতে শুরু করে। তাই পুষ্পা তার মিটিং থেকে উঠে গিয়ে শিবাল্লির রাগ ভাঙাতে যায়। তখন আমরা দেখতে পাই যে পুষ্পা সব সময় বাহিরে বাঘের মতো চলাফেরা করে এবং কখনো কারোর সামনে ঝুঁকে না। সেই পুষ্পাও বউয়ের সামনে ঝুঁকতে বাধ্য হয়। যাই হোক, এদিকে ওই মঙ্গল শ্রীনুর বউ ইন্সপেক্টর ভাওয়ার সিং শিখাওয়াতের কাছে এসে পুষ্পার সকল প্ল্যানের কথা বলে দেয়। মঙ্গল শ্রীনুর বউ ভাওয়ার সিংকে বলে সব লালচন্দন পুষ্পা একাই কিনছে, কোথায় নিয়ে যাচ্ছে এটা কেউ জানে না। পুষ্পা হয়তো কারোর সাথে ডিরেক্ট ডিল করছে এবং সে ভাওয়ার সিংকে বিচ্ছা রেড্ডি সম্পর্কে জানায় যে বিচ্ছা রেড্ডি আগে মঙ্গল শ্রীনুর সঙ্গে কাজ করত, কিন্তু এখনো নিজেই সিন্ডিকেটের মেম্বার হয়ে গিয়েছে। ওকে ভয় দেখালেই পুষ্পার সকল ইনফরমেশন আদায় করা যাবে। পরের রাতে আমরা দেখি ইন্সপেক্টর ভাওয়ার সিং বিচ্ছা রেড্ডির জন্য ব্রিজে অপেক্ষা করছে। ভাওয়ার সিং কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো কাঠ ভর্তি ট্রাক ধরে ফেলে এবং সে ট্রাকে থাকা সব কাঠগুলিতে আগুন ধরিয়ে দেয়। তারপর ভাওয়ার সিং বিচ্ছা রেড্ডির কাছ থেকে পুষ্পার ইনফরমেশন জানতে চাইলে বিচ্ছা রেড্ডি বলতে চায় না, তাই ভাওয়ার সিং বিচ্ছা রেড্ডিকে ব্রিজ থেকে ফেলে মেরে ফেলে। তারপর সেখানে শ্রীনু এবং তার বউ চলে আসে এবং বলে এটা তুমি কি করলে? বিচ্ছা রেড্ডি তো আমাদের খাস লোক ছিল, ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম, তুমি ওকে কেন মেরে ফেললে? তখন শেখাওয়াত বলে ওকে ভয় দেখালে শুধু ও ভয় পেত, কিন্তু ওকে মেরে ফেলায় এখন পুরো সিন্ডিকেট ভয় পাবে। তো পরের দিন আমরা দেখি বিচ্ছা রেড্ডির শেষ কার্য অনুষ্ঠান হচ্ছে এবং এখানে মিনিস্টার সিদ্দাপ্পাও এসেছে এবং সিন্ডিকেটের অনেক মেম্বারই সেখানে ছিল। তারা সবাই মিনিস্টারের কাছে এসে বলে পুষ্পা এবং ইন্সপেক্টর ভাওয়ার সিং এর পার্সোনাল সমস্যার কারণে আমাদের লোকেরা মারা যাচ্ছে, আপনি ভাওয়ার সিং এবং পুষ্পার মিল করিয়ে দিন। এর জন্য মিনিস্টার সিদ্দাপ্পা চলে যায় থানায় এবং ভাওয়ার সিংকে বলে তোমরা এত ঝামেলা করছো কেন? এই ব্যবসায় পুষ্পাকে যেমন দরকার তেমন তোমাকেও দরকার, আমি চাই তোমরা তোমাদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নাও। তখন শেখাওয়াত জানায় পুষ্পাকে এসে বলো আমাকে সরি বলতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে, নয়তো এখন যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে। সিদ্দাপ্পা ভাওয়ার সিং এর প্রস্তাবে রাজি হয়ে একটা ডেট ফিক্সড করে অনেক বড় পার্টির আয়োজন করে। সিদ্দাপ্পা এবং সিন্ডিকেটের সবাই মিলে পুষ্পাকে অনেক ভালোভাবে বোঝায় যে ভাওয়ার সিংকে সরি বললে আমাদের সিন্ডিকেটের জন্যই ভালো হবে, কিন্তু প্রথমে পুষ্পা কোনোভাবেই রাজি হতে চায় না। তারপর শিবাল্লিও এসে পুষ্পাকে বোঝালে অবশেষে পুষ্পা রাজি হয়। তারপর পুষ্পা তার বন্ধু কেশব এবং শিবাল্লিকে নিয়ে পার্টিতে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে পুষ্পার মাফ চাওয়া দেখতে অনেক মানুষ পার্টিতে এসে অপেক্ষা করছে। পুষ্পার একটা ডায়লগ আছে ঝুঁকে গে নেই, কিন্তু অবশেষে আজকে হয়তো পুষ্পাকে ঝুঁকতে হবে। তবে পুষ্পা যদি ঝুঁকে যায় তার মানে এটা সাইড ইফেক্টও আছে। তো যাই হোক, পুষ্পা অনেকক্ষণ কথা না বলে বসে থাকে। এদিকে ভাওয়ার সিং পুষ্পার মুখ থেকে সরি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই তখন ভাবছিল পুষ্পা হয়তো কোনোভাবে ঝুঁকবে না, মানে সরি বলবে না, কিন্তু সে সবাইকে চমকে দিয়ে ভাওয়ার সিংকে জাস্ট একটু সরি বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই শালার ভাওয়ার সিং এই কথাটা রেকর্ড করে রাখে এবং পুষ্পার সামনেই টেপ রেকর্ডারে বারবার বাজাতে থাকে। আর এদিকে পুষ্পা বাড়ি ফেরার সময় তার কিছুই ভালো লাগছে না। এতদিন সে কারোর সামনে নত হয়নি, কিন্তু আজ একটা ঘুষখোর পুলিশের কাছে তাকে নত হতে হয়েছে। তারপর সে যখন তার গাড়ির গ্লাসে তার চেহারা দেখে তখন সে তার নিজেকে দেখেই নিজের কাছে খারাপ লাগে। মানে বুঝতে পারছেন পুষ্পার এখন ব্যর্থ প্রেমিকের মতো একটা অবস্থা। তখন হঠাৎই পুষ্পা তার গাড়ি ঘুরিয়ে পার্টির দিকে রওনা হয়। এতক্ষণে ভাওয়ার সিং থানায় ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। সাথে সাথেই পুষ্পা এসে পুষ্পার গাড়ি দিয়ে ভাওয়ার সিং এর গাড়িটি উড়িয়ে দেয়। এতে করে ভাওয়ার সিং উড়ে গিয়ে সুইমিং পুলে পড়ে। তারপর ভাওয়ার সিং সুইমিং পুলে ডুবে থাকা অবস্থায় পুষ্পা সুইমিং পুলে হিসু করে দেয়। ভাইরে ভাই, তখন আমাদের শেখাওয়াত ভাইয়ের মুখটি দেখার মতোই ছিল। আমাদের ইন্সপেক্টর সাহেব কোনোভাবেই হিসাব মিলাতে পারছিল না। সে ভাবছিল শালায় কামডা করলো কি, একটু আগেই আমাকে সরি বলে গেল, কিন্তু আবার এখনই সবার সামনে আমার গায়ে মুতে দিল। তখন পুষ্পা শেখাওয়াতকে বলে তুই যদি সৎ হতি তাহলে তোর সামনে মাথা নত করতে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু তোর মতো ঘুষখোর পুলিশ
পুলিশ অফিসারের কাছে আমি কেন নত হব? 5 দিনের ভেতর আমি 2000 টন লাল চন্দন বর্ডার পার করব। তুই যদি পারিস তাহলে আমাকে ঠেকা, আর তুই যদি আমার 1 পিস লাল চন্দন ধরতে পারিস তাহলে আমি পুরো সিন্ডিকেট ছেড়ে দেবো। এই কথা শোনার পর ভওয়ার সিং তার অপমানের বদলা নিতে পুষ্পার চ্যালেঞ্জটি একসেপ্ট করে নেয়। তাই সে যেদিন রাতে পুষ্পা তার মাল পাচার করবে সেই দিন ব্রিজের উপর ব্যারিকেড লাগিয়ে পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে। শেখাওয়াত তখন পুষ্পার অপেক্ষায় ব্রিজের উপর বসে বিয়ার পান করছিল। শেখাওয়াত যখন বিয়ারের বোতলটি ব্রিজ থেকে নিচে ফেলে তখন বোতলটি ভেঙে যাওয়ার আওয়াজ আসে। তখন শেখাওয়াত বুঝতে পারে পুষ্পা তার চোখ ফাঁকি দিয়ে এই নদীপথেই তার লাল চন্দন পাচার করবে। তাই শেখাওয়াত তার সকল পুলিশ ফোর্সকে নদীর ভেতর দিয়ে যেতে বলে। তখন দেখা যায় সত্যি সত্যি অনেকগুলো ট্রাক নদীর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে, মানে বর্ডারের দিকে এগোচ্ছে। তখনই সব ট্রাক ড্রাইভাররা খেয়াল করে যে সেখানে পুলিশ চলে এসেছে। তখন তারা বিষয়টি পুষ্পাকে জানায়। পুষ্পা আগে থেকে জানতো যে পুলিশ এখানে আসবেই, তাই সে পুলিশদের আটকানোর জন্য ট্রাক দিয়ে ধাওয়া দেয় এবং কোথাও কোথাও হাতির সাহায্যে পুলিশদের আটকে ফেলে। কিন্তু ইন্সপেক্টর শেখাওয়াত তো নাছোড়বান্দা, তার গাড়ি এক জায়গায় আটকে যাওয়া সত্ত্বেও সে দৌড়েই এগোতে শুরু করে। তখন সে সামনে অনেকগুলি গরুর গাড়ি দেখতে পায় এবং সেই গরু গাড়িগুলো দিয়েই শেখাওয়াত ট্রাকগুলির রাস্তা আটকে ফেলে। এর ফলে পুষ্পা তার সকল শ্রমিকদের ট্রাক রেখেই সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু প্রথমে পুষ্পার বন্ধু কেশব হাজার হাজার কোটি টাকার লাল চন্দন রেখে সেখান থেকে পালাতে চায় না, কিন্তু পুষ্পার কথায় বাধ্য হয়ে সেও ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের ভওয়ার সিং শেখাওয়াত সকল লাল চন্দনের ট্রাককে আটকে ফেলতে সক্ষম হয়। তো এরপর অনেক নিউজ চ্যানেল থানায় আসে এবং শেখাওয়াতের ইন্টারভিউ নিতে শুরু করে। তখন শেখাওয়াত তার বুক ভরা গর্ব নিয়ে তার বীরত্বের কথা সবাইকে শোনাতে থাকে এবং পুরো মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। ঠিক এমন উৎসব মুখর সময় মঙ্গল শ্রীনু হঠাৎ করে খেয়াল করে, ভাইরে ভাই, এগুলো তো আসলে লাল চন্দন না, এগুলো হচ্ছে সেন্ট্রো নামের একটা গাছ। এই কথা শোনার পর তো আমাদের শেখাওয়াতের পুরোই মাথা নষ্ট। এই কাঠগুলো শুধুমাত্র বাহির থেকেই লাল চন্দনের মতো দেখতে লাগে, কিন্তু ভেতরটা সাধারণ কাঠের মতোই সাদা হয়। তারা তখন ভাবতে থাকে এই 2000 টন লাল চন্দন যদি নকল হয় তাহলে আসল 2000 টন লাল চন্দন কোথায় গেল। আর তখনই শেখাওয়াত গরুর আওয়াজ পায় এবং সে সামনে এগিয়েই পুষ্পাকে দেখতে পায়। আর তখনই সে বুঝতে পারে যে লাল চন্দন পুষ্পা কিভাবে পাচার করেছে। আসলে তখন যেই গরুর গাড়িগুলো শেখাওয়াতের সামনে দিয়ে গিয়েছিল সেগুলো আসলে লাল চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। পুষ্পা তার মাস্টার মাইন্ডকে কাজে লাগিয়ে আসল লাল চন্দন দিয়ে গরুর গাড়ি বানিয়ে এগুলো দিয়ে বর্ডার পার করিয়েছে, আর ট্রাক ভর্তি নকল লাল চন্দন দিয়ে শেখাওয়াতকে বোকা বানিয়েছে। তারপর পুষ্পা শেখাওয়াতের উপর অনেক হাসাহাসি করতে থাকে এবং বলে, তুই আমাকে কখনো ধরতে পারবি না, এমনকি তোর মতো হাজারটা ভাওয়ার সিং আসলেও আমাকে আটকাতে পারবে না। এসব কথা শুনে শেখাওয়াত অনেক রেগে যায় এবং মঙ্গল শ্রীনুকে নিয়ে চলে যায় সিএম এর কাছে এবং তারা সিএম কে বলে পুষ্পা সিদ্ধাপ্পাকে পরবর্তী সিএম বানাতে যাচ্ছে, তাই আপনি যদি আপনার সিএম এর চেয়ার বাঁচাতে চান তাহলে পুষ্পাকে 2000 টন লাল চন্দন পাচার করা থেকে আটকাতে হবে। ভাওয়ার সিং আরো বলে, পুষ্পা তো কেবল আমাদের স্টেটের বর্ডার পার করেছে, কিন্তু পুষ্পাকে দুবাইতে মাল রপ্তানি করতে হলে ইন্ডিয়ার বর্ডার পার করে শ্রীলঙ্কা যেতে হবে। তাই আপনি যদি আমাদের অন্য স্টেটে যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমরা দুবাই পৌঁছানোর আগেই পুষ্পার মাল ধরে ফেলতে পারবো। যেহেতু সিএম কে তার চেয়ার বাঁচাতে হলে পুষ্পাকে আটকাতে হবে, তাই সে শেখাওয়াতকে তার পুলিশ ফোর্স নিয়ে অন্য রাজ্যে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তো যাই হোক, পরের দিন শেখাওয়াত তার পুলিশ ফোর্স নিয়ে ফেরিঘাটের মতো একটা জায়গায় চলে আসে। শেখাওয়াত গোপন সূত্রে খবর পেয়েছিল যে এই নদীর মাধ্যমে পুষ্পা তার লাল চন্দন বিদেশে রপ্তানি করবে, কিন্তু এখানে এসে তারা কিছুই খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করেও তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। যখন সব জায়গা খোঁজা হয়ে গিয়েছিল তখন শেখাওয়াতের মনে হয় পানির নিচে খুঁজে দেখলে হয়তো কিছু একটা পাওয়া যেতে পারে। ভাওয়ার সিং পানিতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় প্রতিটি ট্রলারের সঙ্গে সেই লাল চন্দন দ্বারা বানানো গরু গাড়িগুলো বেঁধে রাখা হয়েছে। সাথে সাথে ট্রলারগুলো চালু হয়ে চলতে শুরু করে। তখন ভাওয়ার সিং একটি স্পিডবোট নিয়ে ট্রলারগুলোর পিছু করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রলারগুলো সমুদ্রের সীমারেখা পার করে যায়। তখন শেখাওয়াতের সঙ্গে থাকা কনস্টেবল বলে, এখানে ইন্ডিয়ার শেষ সীমানা, আমরা এর বাইরে যেতে পারবো না। কিন্তু তখন শেখাওয়াত কোনো বাধা না মেনেই এগিয়ে যেতে থাকে। সে যখনই শ্রীলঙ্কার বর্ডারের খুব কাছে চলে আসে তখনই শ্রীলঙ্কার নৌবাহিনীরা তাদের উপর গুলি চালাতে শুরু করে, তাই তারা আর সামনে এগোতে পারে না এবং শেখাওয়াত তার মনের দুঃখ নিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। শেখাওয়াত তখন দূরবীনের সাহায্যে দেখতে থাকে পুষ্পার মাল কিভাবে দেশের বর্ডার পার করছে। এভাবেই পুষ্পার লাল চন্দন দেশের বর্ডার পার করে ফেললো, কিন্তু বেচারা ভাওয়ার সিং কিছুই করতে পারলো না। যাই হোক, তার কিছুদিন পর আমরা দেখতে পাই পুষ্পা তার পরিবারের সঙ্গে পুজো এসেছে। সেখানে তখন হঠাৎ শিবাল্লি অসুস্থ হয়ে পড়ে। পুষ্পা তখন জানতে পারে যে সে বাবা হতে চলেছে। এই খবর শুনে পুষ্পা অনেক খুশি হয়। সে তখন মন্দিরে গিয়ে প্রার্থনা করে তার জন্য একটা কন্যা সন্তান হয় এবং চারিদিকে একটি উৎসব মুখর পরিস্থিতি তৈরি হয়। তখন সেখানে অনেকগুলো ছেলে মেয়েদের মতো সেজে চলে আসে এবং তারা সেখানে থাকা পুষ্পার ভাতিজির সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। তখন সেখানে এন্ট্রি নেয় পুষ্পা এবং প্রত্যেকটাকে পুষ্পা ধরে ধরে মারতে থাকে। তখনই সেখানে এন্ট্রি নেয় পুষ্পার সৎ ভাই। হ্যাঁ, এটাই সেই সৎ ভাই যে পুষ্পা ছোট
থাকা অবস্থায় পুষ্পার বাবা মারা গেলে পুষ্পা এবং পুষ্পার মাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পুষ্পার এই সৎ ভাই কোনোভাবেই চায় না যে পুষ্পা তাদের বংশ পরিচয় পাক। পুষ্পা যে তার মেয়েকে বাঁচিয়েছে সেই জন্য পুষ্পাকে ধন্যবাদ না জানিয়ে উল্টো পুষ্পাকে বলতে থাকে যে তুই আমার মেয়েকে বাঁচিয়ে কি প্রমাণ করতে চাস? তুই কি ভেবেছিলি শুধুমাত্র আমার মেয়েকে বাঁচালেই তোকে আমি আমার ভাই হিসেবে মুলেডি পরিবারের সন্তান হিসেবে মেনে নেব? এই কথা শুনে পুষ্পার অনেক মন খারাপ হয়। তখন শিবল্লী পুষ্পার সৎ ভাইকে বলে, তোর বংশ পরিচয় নিয়ে তুই থাক, আমাদের তোর বংশ পরিচয়ের কোনো প্রয়োজন নেই। আজকে আপনার মেয়ের সঙ্গে এমন হয়েছে বলে পুষ্পা তাকে বাঁচায়নি। আজকে যদি ওর জায়গায় অন্য কেউ হতো পুষ্পা তাকেও বাঁচাতো। আমার পুষ্পার কোনো বংশ পরিচয়ের প্রয়োজন নেই, পুষ্পা নিজে একটা ব্র্যান্ড। তারপর ওই ছেলেগুলোর চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গাধার পিঠে বসিয়ে মন্দির থেকে বের করে দেওয়া হয়। আর এদিকে ভুলে গেলে চলবে না, পুষ্পা যে দুবাইতে লাল চন্দনের ডিল করে যেই টাকা এনেছিল সেই টাকা খরচ করে ইতিমধ্যেই সিদ্ধাপ্পাকে পুষ্পা সিএম বানিয়ে দিয়েছে। পূর্বের কথা মতো আজকে সিদ্ধাপ্পা শপথ গ্রহণ করেই আগে পুষ্পার বাড়িতে এসেছে। আজকে শিবল্লীর জন্মদিন। শিবল্লীর জন্মদিনের উপহার হিসেবে শিবল্লী পুষ্পার কাছে পুষ্পা এবং সিএম এর যে ফটোটি চেয়েছিল পুষ্পা শিবল্লীর জন্মদিনের উপহার হিসেবে সেটি তো দেয়, তার সঙ্গে সঙ্গে স্বয়ং সিএম কে শিবল্লীর সামনে এনে দাঁড় করায়। পুষ্পা শুধুমাত্র এই ছবিটির জন্যই, মানে বলতে গেলে তার বউয়ের ইচ্ছা পূরণ এবং তার ইগো স্যাটিসফাই করতেই পুষ্পাকে এত বড় সিন্ডিকেট চালনা করতে হয়েছে। এদিকে পুষ্পাকে ধরতে না পারায় সেই ভাওয়ার সিং শেখাওয়াতের পুরোই পাগল পাগল অবস্থা। আর এর থেকেও বড় কথা, শেখাওয়াত পুষ্পার কাছ থেকে যে লাল চন্দন গুলো ধরেছিল সেগুলো তো একদম নকল। এই কথা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার জানাজানি হয় তাহলে তার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। এদিকে সে পুষ্পার অপমানের বদলাও এখন পর্যন্ত নিতে পারেনি। তখন ইন্সপেক্টর শেখাওয়াত চিন্তা করে যদি কাঠগুলিকে পুড়িয়ে ফেলা হয় তখন কেউই বুঝতে পারবে না এগুলো যে আসল লাল চন্দন নাকি নকল লাল চন্দন। তাই ইন্সপেক্টর শেখাওয়াত পুরো গোডাউনে আগুন লাগিয়ে দেয় এবং তার সঙ্গে থাকা কনস্টেবল সেখান থেকে বেরিয়ে গেলেও শেখাওয়াত ঘরের ভিতরই থেকে যায় এবং পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এখানে হতে পারে শেখাওয়াত মারা গিয়েছে। যাই হোক, এর কয়েকদিন পরে পুষ্পার সৎ ভাবি পুষ্পাদের বাড়িতে আসে। তখন পুষ্পা জানতে পারে সেই দিন পুজোয় যে গুন্ডারা তার ভাতিজিকে ডিস্টার্ব করেছিল তারা তার ভাতিজিকে কিডন্যাপ করে নিয়েছে। যেহেতু ওই দিন ওই গুন্ডাদের অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাই হয়তো এর প্রতিশোধ নিতেই ওই গুন্ডারা এমন করেছে। এরপর পুষ্পা একটা শটগান নিয়ে তার ভাতিজিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সে ন্যাশনাল টেলিভিশনে লাইভে এসে কিডন্যাপারদের উদ্দেশ্যে বলে, তোরা পুষ্পারাজের ভাতিজিকে কিডন্যাপ করেছিস, ওর গায়ে যদি একটা টাচও হয় আমি তোদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এবং পুষ্পা পুরো স্টেটে লকডাউন ঘোষণা করে দেয় আর বলে দেয় আমার ভাতিজিকে খুঁজে পাওয়া পর্যন্ত কেউ স্টেট থেকে বাহির হতে পারবে না। গোটা স্টেটে এখন কোনো সরকারের রুল চলবে না, এখন চলবে শুধুমাত্র পুষ্পার রুল। এমন পরিস্থিতিতে আমাদের সেই নতুন সিএম সিদ্ধাপ্পা পুষ্পাকে ফোন দেয়। আমরা তখন দেখতে পাই সেই সিদ্ধাপ্পা নরসিম্মা রেড্ডির সঙ্গে রয়েছে। সিদ্ধাপ্পা তখন পুষ্পাকে কল দিয়ে বলে তোমার ভাতিজিকে যে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে সে আসলে প্রতাপ রেড্ডির ভাতিজা। সিদ্ধাপ্পা পুষ্পাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে প্রতাপ রেড্ডির ভাতিজা যেন কিছু না হয়, এই প্রতাপ রেড্ডি আমাকে সিএম বানিয়েছে, তাই তুমি দয়া করে প্রতাপ রেড্ডির ভাতিজাকে কিছু করো না। পুষ্পা তুমি তো ভালো করে জানো প্রতাপ রেড্ডির পাওয়ারের কাছে তুমি আর আমি সামান্য। পুষ্পা বলে ওই ছেলেগুলো প্রতাপ রেড্ডির ভাতিজা না তোর ভাতিজা এতে আমার কিছুই যায় আসে না, ওরা যদি শুধুমাত্র আমার ভাতিজিকে একটা ফুলের টাকাও দেয় তবু আমি প্রত্যেকটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এর কিছুক্ষণের মধ্যে পুষ্পার ফোনে সেই কিডন্যাপারের ফোন চলে আসে এবং তারা পুষ্পাকে একটা ঠিকানা দিয়ে বলে আমরা তো তোর ভাইয়ের কাছ থেকে 2 কোটি টাকা চেয়েছিলাম কিন্তু যেহেতু এখানে তুই ইনভলভ আছিস তাই তোকে 10 কোটি টাকা নিয়ে আসতে হবে। তো আমাদের পুষ্পা সঙ্গে সঙ্গে একটা শটগান হাতে নিয়ে হেলিকপ্টারে চড়ে সেই জায়গায় পৌঁছে যায়। পুষ্পা সেখানে গিয়ে পৌঁছালে ওই কিডন্যাপার গুলো কলা কৌশলে পুষ্পার হাত পাও সব বেঁধে ফেলে। তারপর ওই কিডন্যাপাররা পুষ্পাকে বাধা অবস্থায় অনেক মারধর করতে থাকে। তখন এক পর্যায়ে হাত পা বাধা থাকার কারণে পুষ্পা এক একটাকে কামড়ে ধরে, কয়েকটাকে তো সেখানেই ঘাড়ে কামড় দিয়ে ঘাড় ছিঁড়ে মেরে ফেলে। পুষ্পার মাঝে তখন যেন আলাদাই এক দৈত্য ভর করেছে। তারপর যখন পুষ্পা তার হাত পায়ের বাঁধন একবার খুলে ফেলে তখন তো কোনো কথাই নেই, রামদা হাতে নিয়ে এক একটাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এভাবে সবাইকে ইচ্ছা মতো কুপানোর পর পুষ্পা যখন প্রতাপ রেড্ডির ভাতিজাকে মারতে যাবে তখনই পুষ্পার লোকজন এসে পুষ্পাকে আটকায়। তখন পুষ্পার বন্ধু কেশব সিদ্ধাপ্পাকে কল দিয়ে বলে যে প্রতাপ রেড্ডিকে বলে দিতে যে তার ভাতিজা একটুর জন্য বেঁচে গিয়েছে। কিন্তু এই কথা বলতে বলতে ততক্ষণে পুষ্পা প্রচন্ড রেগে যায় এবং একটি ত্রিশূলের মাধ্যমে প্রতাপ রেড্ডির ভাতিজাকে একদম দুখণ্ড করে ফেলে। পরের দিন আমরা দেখতে পাই প্রতাপ রেড্ডির ভাতিজার শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে। প্রতাপ রেড্ডি পুষ্পার উপর প্রচন্ড ক্ষেপে আছে, সে যেভাবেই হোক তার ভাতিজার খুনের বদলা অবশ্যই নিবে। আর এদিকে আমরা দেখি পুষ্পা তার যে ভাতিজিকে কিডন্যাপারদের থেকে বাঁচিয়েছিল সেই ভাতিজির বিয়ের প্রথম নিমন্ত্রণের কার্ড নিয়ে পুষ্পার সৎ ভাই পুষ্পাদের বাড়িতে এসেছে। কিন্তু পুষ্পা তখন তার ভাইয়ের সাথে অভিমান করে সেখানে আসে না। এর ফলে
পুষ্পার সৎ ভাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর যখন শিওল্লি পুষ্পাকে বিয়ের নিমন্ত্রণটি দেখায়, তখন পুষ্পা দেখতে পায় বিয়ের কার্ডে পুষ্পার নামের সঙ্গে তার বংশের নাম দেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই পুষ্পাকে তার বংশ পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু এত বছর পর তার নামের সঙ্গে মুলেডি পুষ্পারাজ লেখা দেখে পুষ্পা একদম ইমোশনাল হয়ে ভেঙে পড়ে। এই প্রথমবার আমরা পুষ্পাকে কাঁদতে দেখছি। এরপর বিয়ের দিন ঠিক সময় মতো পুষ্পা তার পরিবার নিয়ে তার ভাতিজির বিয়েতে পৌঁছে যায়। তারপর সেখানে গিয়ে যখন পুষ্পা এবং পুষ্পার ভাই মুখোমুখি হয়, তখন দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়ে। এত বছর পর মুলেডি পরিবার পূর্ণতা পেল। এই খুশিতে খুবই আনন্দের সঙ্গে বিয়ের কার্যক্রম শুরু হয়। কিন্তু আরেকদিকে আমরা দেখতে পাই প্রতাপ রেড্ডির সঙ্গে দেখা করতে এসেছে মঙ্গল শ্রীনু এবং তার বউ। তারা সবাই মিলে এখন পুষ্পাকে মারার প্ল্যান করছে। আশা করি আপনাদের মনে আছে, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম মুভি শেষ হতে হতে পুষ্পা টুর কাহিনী কিভাবে পুষ্পা মুভির পার্ট 3 দিকে অগ্রসর হবে সেটা দেখানো হবে। এর ফলে পুষ্পা পার্ট 2 মুভিটির হ্যাপি এন্ডিং না হয়ে পুষ্পার ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলাকালীন আমরা দেখতে পাই দূরের পাহাড়ে কোনো এক অজানা ব্যক্তি একটা সুইচ টেপার সঙ্গে সঙ্গে পুষ্পাদের ওখানে মানে বিয়ে বাড়িতে বিশাল এক বোম ব্লাস্ট হয়। আর এই দৃশ্যটির মাধ্যমেই পুষ্পা 2 মুভিটির সমাপ্তি ঘটে। আর স্ক্রিনে বড় বড় করে ভেসে ওঠে পুষ্পা পার্ট 3 দি র্যাম্পেজ মুভিটির টাইটেল। এবং পুষ্পা পার্ট 3 দি র্যাম্পেজ টাইটেলের মাধ্যমে আমাদের বোঝানো হয় পুষ্পা এবং তার পরিবারের সঙ্গে কি ঘটে সেটা আমাদের পুষ্পা পার্ট 3 তে দেখানো হবে। তো যাই হোক, পুষ্পা পার্ট 2 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। আর নেক্সটে আপনারা কোন মুভিটির এক্সপ্লেনেশন চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।